আপনি এত ভীতু? ছি। অধ্যায়ের তখনই তেলাপোকা কাণ্ডের ঘটনাটি মনে পড়ে। হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার মতো সেই দৃশ্য দেখে অধ্যায়ের হাসি আসে না, আফসোস লাগে। আহারে, মেয়েটাকে সে কতভাবেই না যাতনা দিয়েছে। এসব কথা স্মরণ হলেই অধ্যায়ের মন খারাপ লাগে। এই মন খারাপের উৎস কি তুন্নার তার থেকে দূরে চলে যাওয়া? কিন্তু তাতে তো মন খারাপ হওয়ার কোনো কারণ নেই। তুন্নার সাথে তার কোনো প্রেম জাতীয় সম্পর্ক ছিল না, যা ছিল তা কেবলমাত্র বিরোধ। তবুও কেন তাকে ভেবে ভেবে এত মন খারাপ লাগে? সেও এক রহস্য। এই রহস্যর ভেদ করতে পারে না অধ্যায়। তার ভীষণ হাঁসফাঁস লাগে। মনে হয় গলায় কেউ যেন দড়ি পেঁচিয়ে ধরেছে। তার বোধ হয় দম বেরিয়ে যাচ্ছে। কি মরে যাচ্ছে? না, সে মরে যাচ্ছে না। অতিরিক্ত মানসিক যন্ত্রণার ফলে অধিক অস্বস্তির দরুন তার ভীষণ তার বাজে রকম অনুভূতি হচ্ছে। তার খুব কান্না পাচ্ছে, ভেঙ্গে চুরে ফুরিয়ে যাওয়ার মতো কান্না। তার কান্নার মাতলে যেন আকাশ বাতাস ভারী হয়ে যায়। কি আশ্চর্য, পুরুষ মানুষ কাঁদে। তুন্না এসব শুনলে বোধহয় তার এই অবস্থাকে নেকামি শব্দে সংজ্ঞায়িত করত। ভাগ্যিস নেই, অথচ তার না থাকাকে ঘিরেই যেন অধ্যায়ের সমস্ত অনুশোচনা, দুঃখ, কষ্ট, ক্লেশ। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা অধ্যায় চৌধুরীর বিশেষ প্রিয় স্থান বোধহয় খোলা আকাশের নিচ। আজকাল তার রাত্রির বেশিরভাগ অংশ এই আকাশের দিকে তাকিয়েই কেটে যায়। তার ভাবতে ভালো লাগে সে এবং তুন্না এই আকাশের নিচে বাস করছে। আচ্ছা, এই মুহূর্তে তুন্না কি করছে? সে কি আকাশ দেখছে? আচ্ছা, আকাশের দিকে তাকিয়ে একবারও কি অধ্যায়ের কথা মনে পড়ে তুন্নার? নাকি পাষাণ মানুষ ভেবে তাকে ভুলে গেছে তুন্না? যদিও অধ্যায় ভুলতে পারেনি। এই যে কুয়াশা আসন্ন নিশীথে সে তুন্না নামক এক গেয় ভূতের চিন্তায় বিভোর হয়ে আছে, তাতে বুঝি তার মানহানি ঘটছে না? তবুও তো সে চিন্তা করছে। তবে তুন্না কেন তাকে ভাববে না? ভালো লোক হিসেবে না ভাবুক, মন্দ লোক হিসেবে তাকে ভাবুক, তবুও তো ভাবুক। তাকে ভেবে ভেবে একটু চোখের জল ফেলুক, তবুও অধ্যায়ের শান্তি লাগবে। নাকি তুন্নার সেই ভারী নেত্র পল্লব বিশিষ্ট আক্ষি দুটি অন্য কারো মুগ্ধতায় জড়িয়েছে? অধ্যায় যে তেমনই একটা দুঃসংবাদ পেল, তা দুঃসংবাদই বটে। এই দুঃসহ দুঃসংবাদ অধ্যায়ের জীবনে বিশেষ দ্রষ্টব্য বৈকি। অধ্যায় চমৎকার গিটার বাজাতে পারে। আজকাল অবশ্য তাল লয় সবের ছন্দপতন ঘটেছে। তবুও হাতে থাকা গিটারে টুংটাং শব্দ তুলল অধ্যায়। তুন্নার বিরহে তার ভেতর থেকে ভেঙ্গে চুরে একটা গান বেরিয়ে আসছে। অভিমানের দরুন হয়ে আসা কণ্ঠে অধ্যায় গাইল। কেন কাছে তুই এলি? যদি আবার চলে যাবি, বল কেন তাহলে স্বপ্ন দেখালি? শেষ লাইনটা গেয়ে অধ্যায় আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল। প্লিজ আয় ফিরে। পরক্ষণেই আবার নিজের বক্তব্যের উপর বেশ আশ্চর্য হলো অধ্যায়। সে তুন্নাকে ফিরে আসতে বলছে, অথচ তুন্নার সাথে সংসার করবে এরূপ ভাবনা কখনোই ছিল না তার। তবে কি উদ্দেশ্য তুন্নাকে ডাকছে সে? মন নামক এই বস্তুটা কি তুন্নার অনুপস্থিতিতে তাকে ভালোবেসে ফেলেছে? নিজের মনের সাথে মস্তিষ্কের একটা চরম বিরোধিতা সৃষ্টি হলো অধ্যায় চৌধুরীর। তার চোখ জ্বলছে, মাথাটা চিনচিন করে ব্যথা করছে। এই ধরনের ব্যথা সহজে টের পাওয়া যায় না, বিশেষভাবে লক্ষ্য করলে বোঝা যায়। ধীরে ধীরে এই ব্যথাটা বাড়বে। এক সময় এই ব্যথা প্রকট আকার ধারণ করবে। যন্ত্রণায় অস্থির হয়ে ছটফট করতে শুরু করবে অধ্যায়। তার এই সমস্যাটা বেশ কয়েকদিন ধরেই শুরু হয়েছে। আচ্ছা, সে কি পাগল হয়ে যাচ্ছে? তুন্নার মনটা আজ বিশেষ ভালো লাগছে। বুলবুলের সাথে দেখা হওয়াটা এখনো কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। অবশ্য স্বপ্নই বটে। ঢাকার স্বনামধন্য বিদ্যা পাঠে পড়ার স্বপ্ন তো বরাবর বুকে লালন করত তুন্না। সে দিক দিয়ে ভাবলে তার বর্তমান জীবনটাকে স্বপ্নের একটা দৃশ্যপটের সাথেই তুলনা করা যায়। সুখ পরিপূর্ণ একটা স্বপ্ন। এই ঘোরের মাঝে অবশ্য এক খণ্ড দুঃস্বপ্নের ছোঁয়াও আছে। অবশ্য সেটার প্রয়োজনীয়তাও ছিল বিশেষ। তা না হলে কি আর আজকের এই দিন দেখতে পেত সে? এত দূর আসার পথটা রহমান চৌধুরীর হাত ধরে প্রশস্ত করে দিয়েছেন। তুন্নার মাঝে মাঝে খুব কষ্ট হয়।
পিতৃতুল্য ওই মানুষটা কেমন আছে কে জানে। তন্না সকল পিছু টান ছেড়ে এগিয়ে যেতে চায় বলেই তো মানুষটার সাথে দূরত্ব বাড়িয়েছে। কিন্তু সত্যি কি পিছু টান ছাড়তে পেরেছে তন্না? পারলো আর কথায়। যদি পারত তবে রোজ রাতে নামমাত্র স্বামীকে চিন্তা করে বালিশ ভেজাতো না। কেন যেন মেরুদণ্ডহীন ওই লোকটার কথা ভাবতেই তন্নার চোখে জল আসে। জীবনের শেষ দিনেও যদি মানুষটার দেখা পায় তন্না, তবে সামনে দাঁড়িয়ে কয়েকটা প্রশ্ন করবে তাকে। অসুন্দরী হওয়াটা কতটা অপরাধ, সেটার জন্য কি ফাঁসির রায় হওয়া উচিত? পড়ার টেবিলের উপর তন্নার ফোন বাজছে। তন্নার ফোনটা ধরতে ইচ্ছা করছে না। এখন বেশ রাত। এত রাতে কে ফোন করতে পারে তা ভেবে পায় না তন্না। সে বসে আছে জানালার ধারে। আকাশের মস্ত বড় চারটার দিকে তাকিয়ে আছে সে। জানালাটা বিশাল নয়, তবুও অসুবিধা হচ্ছে না তন্নার। চারটা ঠিকঠাক দেখা যাচ্ছে। এহেন অপূর্ব সুন্দর মুহূর্তে উঠে গিয়ে ফোন ধরার কোনো মানে নেই। যিনি ফোন করেছেন তিনি হয়তো ভাববেন তন্না ঘুমিয়ে গেছে। এত রাতে ঘুমিয়ে যাওয়াটা অসম্ভব কিছু না। তন্না ভাবলো আজকে ঘরে একা একা বসে আকাশের চাঁদ দেখবে। সে এখানে বসেই কাটিয়ে দিবে সারা রাত। তিথি বড়লোকের একমাত্র কন্যা হওয়া সত্ত্বেও হোস্টেলে থাকে, অথচ ঢাকায় তাদের নিজস্ব ফ্ল্যাট আছে। তার ভাষ্য, বাড়িতে থাকলে বাবা মা সর্বক্ষণ শাসনে রাখে। তাছাড়া তার বাবা মায়ের মাঝেও সম্পর্ক ভালো নয়। তন্না বেশ টের পায়, যদিও অধিক কৌতূহল দেখিয়ে বিব্রত বোধ করায় না তিথিকে। আজ কি একটা সমস্যার কারণে বাড়িতে গিয়েছে তিথি। তন্না একা আছে রুমে। ঘরের আলো জ্বলছে। তন্নার মনে হলো সে অন্ধকারে বসে থাকবে। প্রতিদিন তো পড়াশোনা করে আজ সে অন্ধকার বিলাস করবে, স্মৃতিচারণ করবে মায়ের। আজ অনেক দিন হলো মায়ের সাথে তন্নার দেখা হচ্ছে না, কিংবা মাকে আসার সুযোগটাই দিচ্ছে না তন্না। পড়াশোনা, ভার্সিটি, টিউশনি সব মিলিয়ে এত ঘেটে আছে সে, মাকে একান্তে একটু কল্পনা করবে তারও উপায় নেই। তন্না ঘরের আলো নিভিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। আলোতে বসে মায়ের সাক্ষাৎ পাওয়া যাবে না। মাকে দেখার জন্য অন্ধকার প্রয়োজন। বেশ অনেকক্ষণ যাবৎ মায়ের চিন্তা করছে তন্না, কিন্তু মা আসছে না। কেন আসছে না? তিনি কি তন্নার ঠিকানা জানে না? কিন্তু তা বা কি করে সম্ভব? মৃত মানুষ তো সব কিছুই জানে। তবে কি কোনো কারণে তন্নার উপর রুষ্ট হয়েছেন তিনি? তন্নার ভারী মন খারাপ হলো। সে অনুভব করলো তার কানের পাশে ঘেঁষে চোখ থেকে উষ্ণ নোনা পানির ধারা নামছে। এটা কি মাকে দেখতে না পাওয়ার আক্ষেপ বেদনা? কিন্তু মাকে দেখারই বা এত তৃষ্ণা কেন? মায়ের চেহারাটা অবধি ঠিকঠাক মনে নেই তার। কল্পনায় মায়ের একটা মূর্তি রূপ তৈরি করেছে তন্না। তার মা যে এমনটা দেখতে ছিল সে কথা তো ঠিক নয়। তার মা হয়তো অন্যরকম দেখতে ছিল। তবে যেই নারীর চেহারাটা বাস্তবিক কোনো রূপ তার স্মৃতিতে নেই, সেই নারীকে ঘিরে এত কষ্ট কেন? অথচ বাবা নিজের জীবনের সবটা দিয়ে তাকে ভালোবাসতো, আগলে রাখতো। সেই বাবার জন্য তো তার এত হাপিত্তিস নেই। একেবারেই যে নেই তা নয়, তবে মায়ের মতো এতটা গভীরভাবে বাবাকে সে ভাবে না, ভাবতে পারে না। তবে কি মানুষ অধরা জিনিসের প্রতি বেশি আগ্রহ বোধ করে? এই যেমন অধ্যায় চৌধুরী তার নিকট অধরা, অথচ সে দুর্মনীয় আগ্রহ বোধ করে। যদিও আত্মসম্মান খুঁয়ে সেই আগ্রহ ভীষণ লজ্জায়, অনৈতিক। তবুও নিজেকে ভুল বুঝিয়ে কত দিন রাখা যায়? মনের আনাচে কানাচে কোথাও কি অধ্যায় চৌধুরী কিছুটা জায়গা দখল করে বসে নেই? বেহেয়া ফোনটা আবার বাজছে। তন্নার ভাবনার পূর্ণচ্ছেদ পড়ল সেই শব্দে। বিরক্ত মুখে উঠে গিয়ে ফোন রিসিভ করলো তন্না। আননোন নাম্বার। রিসিভ করে সে বিতৃষ্ণা নিয়ে বলল, কে? ওপাশ থেকে ভদ্রলোক মৃদু মৃদু স্বরে জবাব দিল, আমি আমি কে? আমি মানে তুমি, আর তুমি মানেই আমি। তন্না বিরক্ত হয়ে বলল, রাত বিরাতে ফাইজলামি পাইছেন? মেয়ে মানুষের গলা শুনলে ছোট সাহেব লাফাইয়া ওঠে? হ্যাঁ, অসভ্য ছোট লোক। ওপাশের ভদ্রলোক থতমত খেয়ে গেল। নিজের ভরকে যাওয়াটা দক্ষতার সহিত কাটিয়ে গিয়ে জবাব দিল, আপনি কি আমাকে গালি দিচ্ছেন? না, গালি কেন দিব? আপনাকে গীতা পাঠ করে শোনাচ্ছি, আরো শুনবেন? আপনি শোনালে অবশ্যই শুনবো, তবে গীতার থেকে উপযুক্ত হবে অন্য কথা বলা। অন্য কথা মানে? মানে ভালোবাসার কথা।
তুন্না কলটা কেটে দেওয়ার পূর্বেই প্রচন্ড রাগের বশে বলে উঠল, অসভ্য, থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত ফেলে দিব আমি, বদমাইশ। ভদ্রলোক শব্দ করে হাসলেন। হাসির শব্দে বিচলিত হলো তুন্না। গালি খাওয়ার পরও কেউ হাসতে পারে? লোকটা পাগল নাকি? ফোনটা কাটতে গিয়েও থমকালো তুন্না। ভ্রুজোড়া মৃদু কুঞ্চন ফুটিয়ে জিজ্ঞেস করল, আমি কি আপনাকে চিনি? আপনি থেকে হুট করে তুই যে কনভার্ট হলেই এখন আবার আপনি কেন? আপনাদের মতো অসভ্যদের ভালো কথায় পোষায় না। কথায় বলে না, কুকুরের পেটে ঘি হজম হয় না। আপনাদের মতো মানুষরা হচ্ছেন কুকুর। ফোনের ওপাশের আগন্তুক বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, আপনি জানেন আমি এলাকার বিশিষ্ট ভদ্রলোক, সেই আমাকে আপনি কুকুর বলছেন। বিষয়টা খুবই অপমানজনক ব্যাপার। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তুন্নার প্রচন্ড হাসি পেল। সে নিঃশব্দে হাসলো কিছুক্ষণ। কথার ধরনটা বেশ পরিচিত মনে হচ্ছে। সে কি লোকটাকে চেনে? আচমকা মনে পড়ল আজ এক বিশিষ্ট ভদ্রলোককে নিজের ফোন নাম্বার দিয়েছে সে। কোনোভাবে সেই ভদ্রলোক তাকে ফোন করেনি তো? ভাবগতি তো তেমনই মনে হচ্ছে। সে সহস্য বলল, আমি আপনাকে চিনতে পেরেছি, বিশিষ্ট ভদ্রলোক বুলবুল ভাই। আপনার নিন্দা ও প্রতিবাদের সত্যিকার অর্থে যৌক্তিকতা আছে। এরপর কি হলো? কত কথা তো হলো দুজনের মাঝে। স্মৃতিচারণ থেকে শুরু করে ভবিষ্যৎ চিন্তা সবটাই আলোচনা হলো দুজন দূরত্ব বসে থাকা মানুষের মাঝে। বাহ্যিকভাবে তারা দূরে বসবাস করলেও মনের দিক থেকে হয়তো কাছে, খুব কাছে। এরপরও এই কথোপকথন চলল প্রতিদিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চমকায়িত লুকায়িত আছে তার সুবিশাল লাইব্রেরি কক্ষে। তুন্নার লাইব্রেরিতে এসে প্রচুর অবাক হলো। এত এত ছেলে মেয়ে নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টায় মত্ত আছে তা দেখেই যেন চক্ষু চড়ক গাছ হওয়ার উপক্রম হলো তার। তুন্নার সাথে বুলবুলের দেখা হলো প্রায় 1 সপ্তাহ পর। লাইব্রেরিতে একটা বই খুঁজতে এসেছে তুন্না। মনোযোগী দৃষ্টিতে এক বুক সেলফ থেকে আরেক বুক সেলফে নজর বুলাচ্ছে তুন্না। তখন গভীর মনোযোগী ছাত্রটিকে ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা ফুটে উঠল তুন্নার। বুলবুল একাকী বসে বসে মাথা নিচু করে বই পড়ছে। তুন্না ইতস্ততভাবে বুলবুলের সম্মুখে গিয়ে দাঁড়ালো। চাপা স্বরে ডাকলো, কেমন আছো বুলবুল ভাই? বুলবুল সচতিক হয়ে চক্ষু তুলল। তুন্নাকে দেখে হাসলো নিঃশব্দে। আমোদি কণ্ঠে বলল, ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। এই সময় এখানে ক্লাস নেই? না, আজকে আর ক্লাস নাই, একটা বই নিতে এসেছিলাম। বই পেয়েছিস? মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয় তুন্না। বুলবুল গম্ভীর দৃষ্টিতে তাকালো তুন্নার মুখ পানে। এরপর হাতের বইখানা বন্ধ করে উঠে দাঁড়ালো। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, চল চা খেয়ে আসি। তুন্নার লজ্জা পেল সামান্য। মাথা নুয়ে রেখে নিঃশব্দে সম্মতি দিল। দুজনে ধীর পায়ে হেঁটে বের হয়ে এলো লাইব্রেরি থেকে। পাশাপাশি হাঁটতে লাগলো মনস্থির গতিতে। তুন্নার হঠাৎ মনে হলো দুজন ব্যক্তি পাশাপাশি হাঁটার মাঝেও সুখ আছে। কি অনাস্বাদিত এই সুখের স্বাদ! এই অব্যক্ত সুখটা কি সে বুলবুলের সাথে আস্বাদন করতে চেয়েছিল? না, সে চেয়েছিল তার যে স্বামী নামক একটা কুস্বামী আছে তাকে সাথে নিয়ে সুখটা আস্বাদন করতে, অথচ পারল না। ভাগ্য সবাইকে সবটা দেয় না। নয়তো বুলবুলের প্রতি মনের কিঞ্চিত ভালো লাগা জন্মানোর পরে তার সাথে অন্য কারো বিয়ে হতো না। এখন যখন সেই মানুষটাও তার জীবনে নেই, তখন আবার ভাগ্য বুলবুলের সাথে তাকে একই ছাঁচে ফেলে মাপছে। কিন্তু কেন? অধ্যায় কি সত্যি তার জীবনে নেই? বাহ্যিকভাবে সে নেই, এ কথা সত্য বটে, তবে প্রচ্ছন্নভাবে সে মিশে আছে তুন্নার সবটা জুড়ে। তুন্নার নিজের উপর রাগ হয় মাঝে মাঝে। নিজের অধিকার ছেড়ে আসাটা মোটেও উচিত হয়নি তার। কেন সে নিজের অধিকার বোধ ফলালো না? কেন সেই রাতে বেরিয়ে এলো চৌধুরী বাড়ি ছেড়ে? তবে তো আজ আর এই মানুষটার সম্মুখীন হতে হতো না তাকে। বুকের ভেতর পুরনো ব্যথাটাও ঝনঝনিয়ে উঠত না। বুলবুলের প্রতি যেই ভালো লাগা ছিল সেটা তার বৈধ স্বামীর জন্য ভালোবাসার স্বরূপ তৈরি হয়েছে। ভালো লাগার থেকে ভালোবাসার শক্তি 1000 গুণ বেশি, বৈধতার শক্তি 1000 গুণ বেশি। তবুও তো সে মানুষ। মানুষ হিসেবে বুলবুলকে সে এড়িয়ে যেতে পারে না।
হাঁটতে হাঁটতে বেশ অনেকটা এসেছে দুজন। বুলবুল গলা খাকারি দিয়ে তার মনোযোগ আকর্ষণ করলো। এরপর তুন্নার সুকোমল বদনের দিকে তাকিয়ে কণ্ঠের সর্বোচ্চ গভীরতা নিয়ে উচ্চারণ করলো, এত চুপচাপ কেন বনফুল? বনফুল শব্দটি বেশ কয়েকবার স্বগতিক করলো তুন্না। সম্বোধনে বাহার দেখে আশ্চর্য হলো বেশ। বুলবুল ভাই তো এর পূর্বে তাকে কখনোই এই শব্দে সম্বোধন করেনি। তবে আজ কেন? কি কারণ? কি বৃত্তান্ত? মাথায় প্রশ্নের বাহার উৎপত্তি হিসাব, সাথে সাথে চোখের বিস্ময় ফুটে উঠল তার। পা দুটো অসাড় হলো আপনা আপনি। সে প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকালো তুন্নার মুখ পানে। বুলবুল নিজের বক্তব্যের বিশ্লেষণ করতে ব্যস্ত হলো, বলল, এত প্রতিকূলতার মাঝেও যে মেয়ে নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটার সাহস দেখাতে পারে সে তো ফুলই। তুন্না তাচ্ছিল্য স্বরে বলল, এজন্য সবচেয়ে অবহেলায় অযত্নে পড়ে থাকা ফুলের সাথে তুলনা করলে তুমি আমার। শোন, রাস্তার ধারে ফোটা বনফুলকে চরম অবহেলিত ভাবলেও সে কিন্তু চমৎকারিত্বের দিক থেকে সেরা। ঠিক তোর মতো। যতক্ষণ তুই সাধারণের দৃষ্টিতেই সেই ফুলগুলোকে দেখবি ততক্ষণ সেইগুলো সাধারণ, আর যখন তোর হৃদয়ে লুকায়িত অসাধারণ মানুষটির দৃষ্টিতে তা দেখবি তখন তোর কাছে ওই বনফুলগুলোকেই পরিজাত বলে মনে হবে। তুন্নার চোখ চকচক করে উঠল। নিজেকে গুরুত্বপূর্ণ ভেবে মনের খারাপ ভাবটা তিরোহিত হলো দ্রুত। মুখের মলিন ভাব সরে গেল আলগোছে। সে বিড়বিড় করে বলল, স্বর্গের ফুল? হ্যাঁ, বনফুল নিজেও স্বর্গের ফুল হতে পারে। শুধুমাত্র তোর দেখার দৃষ্টিভঙ্গি বদল করলেই বনফুল হয়ে উঠবে স্বর্গের ফুল। ঠিক তেমনই তুই নিজের অবস্থান পরিবর্তন করে দামি বনফুল হয়েছিস, আর পরবর্তী দৃষ্টি মেলে আমি তোকে দেখছি। তুন্নার মনে হলো বুলবুল খুব গম্ভীর আলোচনা করছে। ভাবগত এসব আলোচনা এবং কথাবার্তা ভীষণ দুর্বৃত্ত। বুলবুল ভাই ভীষণ চমৎকারভাবে তার প্রশংসা করছে। তার তো খুশি হওয়া উচিত। তা হলো সে খুশি। তবু কোথাও যেন খুশি হওয়াটাও আড়ালে একটু কষ্টই রয়ে এলো মনে। এমন প্রশংসা অধ্যায়ের মুখ থেকে শোনার ভাগ্য হলো। সৃষ্টিকর্তা কেন অধ্যায়কে এমন মানসিকতার অধিকারী করলো না? নয়তো কেন বুলবুল ভাইকে তার জন্য বৈধ বলল না? তুন্না বুলবুলের কথার প্রেক্ষিতে কোনো উত্তর দিতে পারল না। বুলবুল বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তোর এখানে ভার্সিটিতে চান্স পাওয়ার ঘটনা ঠিক এখনো অবধি আমাকে বলিসনি। গ্রাম থেকে কিভাবে কার সাথে ঢাকা এসেছিস তাও বলিসনি। চল চা খেতে খেতে শুনবো। তুন্নার এখন অস্বস্তি হচ্ছে। নিজের ভাগ্য বিড়ম্বনার কথা সে কিভাবে বুলবুলকে জানাবে তা ভেবেই হাত পা হিম হয়ে আসছে। তাকে দেখতে অসুন্দরী বলে স্বামী শাশুড়ি তাকে ত্যাগ করেছে। এ কথা কি জনে জনে বলে বেড়ানোর বিষয়? নিজের মান খোয়া যাবে তাতে। নিজেকে পৃথিবীর সবচেয়ে অপ্রয়োজনীয় তুচ্ছ মানবী বলে মনে হবে। নিজেকে এতটা তুচ্ছ ভাবতে ভালো লাগে না তুন্নার। সে নিজের কাছে ভীষণ দামি একজন। নিজেকে নিয়ে অশুদ্ধ চিন্তা করাই ভীষণ আপত্তি তুন্নার। সেভাবে তুন্না নামক তরুণীটি পৃথিবীতে খুবই প্রয়োজনীয় একজন মানুষ। এই তরুণী পৃথিবীতে না থাকলে পৃথিবীর বিরাট ক্ষতি হয়ে যাবে। যদিও তুন্না জানে এসব চিন্তা ভিত্তিহীন। তুন্না নামক একটি কেন হাজারটি তরুণী পৃথিবীতে না থাকলেও পৃথিবীর কোনো ক্ষতি হবে না। পৃথিবী চলবে তার নিজস্ব গতিতে। তবুও নিজেকে ভালোবেসে এসব কথা নিজেকে বোঝাতে হয়। যে ব্যক্তি নিজেকে প্রিপেয়ার করতে পারে সে সুখী। আত্মসুখী হবার থেকে মহৎ চেষ্টা পৃথিবীতে আর নেই। নিজেকে তুচ্ছ প্রমাণ করে এমন কোনো বিষয়ে তুন্নার কথা বলতে ইচ্ছুক নয়। সে খুবই সহজ ভঙ্গিতে বলল, আমার শরীরটা আজ বিশেষ ভালো না বুলবুল ভাই, আমি আজ যাই। বুলবুল আহত স্বরে বলল, চা খাবি না? আজ থাক, আরেকদিন। শরীরটা কি খুব খারাপ? সামান্য। তোকে পৌঁছে দিয়ে আসবো? না, কোনো প্রয়োজন নেই, আমি নিজেই যেতে পারবো। বলে দ্রুত পদে হাঁটতে লাগলো তুন্না। তাকে দেখে বোঝার উপায় নেই একটু আগেই শরীর খারাপ বলে একটা মিথ্যাচার করছে সে হাঁটছে দ্রুত। বুলবুল অবশ্য তার পিছু পিছু এলো কয়েক কদম। পেছন থেকে উদ্ঘৃণ্য গলায় শুধালো, আসতে যা।
হঠাৎ কি হলো? কিছু হয়নি, তুমি যাও। সহজ স্বাভাবিকভাবেই পেছনে না ফিরেই উত্তর দিল তুন্না। বুলবুলে বজ্র হাতের ন্যায় দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না মেয়েটার হঠাৎ হলো কি। ওর কি কোনো বিষয় নিয়ে মন খারাপ? প্রায়ই তার চোখটা কেমন যেন ছলছল করে, চোখে লেপ্টে থাকে বিষণ্ণতার ছায়া। আর একদিন দেখা হলে তাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করতে হবে। এত অমায়িক একটা মানুষের মন খারাপ থাকাটা মোটেও শোভনীয় নয়। তুন্না সর্বক্ষণ আলোর মতো ঝলমল করবে, তবে না শান্তি, বুলবুলের চোখের শান্তি। চোখের বিষণ্ণ দৃষ্টি লেপ্টে থাকা অশোভন এই দৃশ্যটি সে বদলে দেবে অত্যন্ত শোভন। সুন্দর হাসিতে মেয়েটি ঝনঝনিয়ে উঠল, তা দেখে মুগ্ধ হবে বুলবুল। পশ্চিম আকাশে দিবাকর হেলে পড়েছে, ডুবন্ত সূর্যের সোনালি আলো আলোকিত হয়েছে ধরণী। অধ্যায় খোলা মাঠে দাঁড়িয়ে আছে, তার হাতে সিগারেট। শীতটা এখনো পুরোপুরি বিদায় নেয়নি। ক্ষণে ক্ষণে তার শরীর কাঁটা দিয়ে উঠছে, লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে। ডুবন্ত সূর্যের তীক্ষ্ণ আলো তার গায়ের শীতলতা তাড়াতে পারছে না। তার গায়ে সাধারণ টি শার্ট, এক মনে সিগারেট টানছে সে। আদিল অনেকক্ষণ ধরে অধ্যায়ের কথা বলার অপেক্ষায় আছে। অধ্যায় ভাব ভঙ্গি করে যাচ্ছে কেবল। আদিল এবার অতিষ্ঠ হলো, বিরক্তি ভরে উচ্চারণ করল, কিরে ভাই, লাস্ট আধ ঘন্টা ধরে এভাবে দাঁড়িয়ে আছি, কথা বলছিস না, আমাকেও বলতে দিচ্ছিস না, কাহিনী কি? অধ্যায় হাতের সিগারেটটা দ্রুত টানে শেষ করলো, অতঃপর ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেললো মাটিতে। তারা দাঁড়িয়ে আছে বিশাল এক উদ্যানে, বিশাল খেলার মাঠ। সেথায় দুজন ব্যক্তি গট উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে একে অপরকে পরোক্ষ করছে। আদিল বেশ ইতস্তত বোধ করলো, তার কেমন যেন অসহায় অসহায় লাগছে। অধ্যায়ের দৃষ্টি ভালো লাগছে না, ভাবগতি মোটেও সুবিধার নয়। অধ্যায়কে এতটা সিরিয়াস হতে আগে কখনো দেখা যায়নি। অবশ্য তুন্না চলে যাওয়ার পর থেকেই তার মাঝে বেশ পরিবর্তন ঘটেছে। অধ্যায় লম্বা শ্বাস নিল, এরপর গম্ভীর কণ্ঠে বলল, তোর থেকে আমি এটা আশা করিনি আদিল। আদিল শুকনো ঢোক গিলল। ধরা পড়ে যাওয়া চোরের মতো মুখভঙ্গি হলো তার। কাচুমাচু ভঙ্গিতে তোতলানো স্বরে বলল, কেন? কি করেছি আমি? কি করেছিস? কি করেছিস সেটা আবার আমাকে প্রশ্ন করছিস তুই? জানিস না কি করেছিস? আদিলের প্রশ্নের উত্তরে বেশ তেতে উঠল অধ্যায়। আদিলের অবশ্য কোনো ভাবদয় হলো না তাতে। সে নির্বিকারভাবে বলল, অনেক কিছুই তো করেছি, কিন্তু তুই কোন বিষয়ে জানতে চাচ্ছিস তা বুঝতে পারছি না। পারছিস না নাকি না বোঝার ভান করছিস? কি আশ্চর্য, আমি কেন ভান ধরতে যাব? সত্যি সত্যি বুঝতে পারছি না আমি। তোর সাথে আমার কি কথা হয়েছিল? আদিল নাটকীয় ভাবুক হওয়ার ভান ধরল, যেন কিছু মনে করার বিশাল চেষ্টা চালাচ্ছে। এত চেষ্টা বোধ হয় এভারেস্ট জয়ী স্যার অ্যাডম হিলারিও জীবনে কখনো করেনি। অধ্যায় তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হতাশ হয়ে বলল, এত ভনিতা ভালো লাগছে না আদিল। তোকে আমি বলেছিলাম তুর্নার সব খবর আমাকে এনে দিতে, অথচ তুই কিছুই করিসনি। তোর কি আমার তোর বইয়ের বডিগার্ড মনে হয়? বেশ রকচটা হয়েই প্রশ্নটি করল আদিল। অধ্যায় ভ্যাবাচাকা খেয়ে গেল, বিস্মিত কণ্ঠে বলল, আমি তোকে সে কথা কখন বলেছি? সরাসরি না বললেও ইঙ্গিত তো সেটাই করছিস। আদিল প্লিজ, মেয়ে মানুষের মতো ঢং করবি না। তুই ভালো করেই জানিস আমি মূলত কি মিন করেছি, অথচ এমন ভাব ধরছিস যেন কিছুই জানিস না। আচ্ছা ধরে নিলাম আমি সব জানি, কিন্তু তোকে কেন বলবো? আমাকে বলবি না? বিস্মিত প্রশ্ন অধ্যায়ের। আদিল স্বাভাবিক ভঙ্গিতে বলল, না, তোর না হোস্টেলে যাবার আগে আমার কাছে বারবার করে অনুরোধ করেছে যাতে তোর কাছে তার সম্বন্ধে কোনো কথা না বলি। আর তুই বাধ্য ছেলের মতো অনুরোধ রক্ষা করছিস? হ্যাঁ। দীর্ঘশ্বাস ছাড়ল অধ্যায়। তার মেজাজ খারাপ হচ্ছে। পায়ের তলায় পিষে ফেলা সিগারেটের শেষাংশটাকে আবার নিহত করতে লাগলো সে। অধ্যায়ের ভাবভঙ্গি দেখে আদিল নিজের পকেট থেকে সিগারেট বের করলো। একটা ধরিয়ে সুখ টান দিতে দিতে অধ্যায়কে ইশারা করলো নেওয়ার জন্য। অধ্যায় বড় অবজ্ঞায় মুখ ফিরিয়ে নিল। আদিল সিগারেটের লম্বা ধোঁয়া ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বলল,
ও আমাকে ভাই ডেকেছে। ভাই হয়ে ওর নামে তোর কাছে স্পাইকারি করতে পারবো না আমি। অধ্যায় বেশ উত্তেজিত কণ্ঠে বলল। এই জন্য আমার বউ অন্য জায়গায় প্রেম করে বেড়ানোর খবরটা গোপন করেছিস আমার কাছে? হোয়াট ননসেন্স! কি বলছিস এসব তুই? একদম ঠিক কথা বলছি। না, ঠিক বলছিস না। তোর মতন শুতে বসতে প্রেম করে বেড়াই না। আমি শুতে বসতে প্রেম করে বেড়াই? অধ্যায়ের কণ্ঠ থেকে যেন বিস্ময় ঝরে ঝরে পড়ে। আদিল তাচ্ছিল্যের হাসে সেই বিস্মিত প্রশ্নে। বলতে ইচ্ছা করে, তোর মতন পুরুষ মানুষ পৃথিবীতে কমই আছে অধ্যায়। তুই নিজের দোষ দেখতে পারিস না, শুধু অন্যের ভুল খুঁজিস। কিন্তু বন্ধুত্বের খাতিরে বলা হয়ে ওঠে না। গম্ভীর কণ্ঠে বলে, তা নয় তো কি, জীবনে কতগুলো প্রেম করেছিস হিসেব করতে পারবি? অধ্যায় ভাবুক হয়। সত্যি তো, সে এখন অবধি কতগুলো প্রেম করেছে, সঠিক সংখ্যাটা কত? এলিনা, রুবি, মাইশা, তরু, নীলা, রাইসা, শিফা, রুবিনা, রূপা, আর না, নামের লিস্টটা আর দীর্ঘ হয় না, আর মনে পড়ে না অধ্যায়ের। তবে এই লিস্টের পরও যে আরও অনেক নাম যুক্ত হয়ে শেষে ইতি ইতি বসবে তাতে সন্দেহ নেই। কিন্তু তাতেই বাকি, ওগুলো তার বাল্যপ্রেম। বাল্যপ্রেম তো এতটা বুঝে শুনে করা হয় না। তখন কাউকে ভালো লাগলো মানেই তার সাথে প্রেম হয়ে গেল। অধ্যায়ের প্রথম ভালো লাগা ছিল রূপা। সেই পঞ্চম শ্রেণীতে থাকাকালীন যেই মেয়েটাকে দেখে অধ্যায়ের সব তালগোল পাকিয়ে যেত, সেই রূপা। কি চমৎকার দেখতে ছিল রূপা, কি সুন্দর গায়ের রং, বেশিরভাগ কথাই বলতো ইংরেজি এক্সটেন্টে। অধ্যায় মেয়েটার জন্য চকলেট নিয়ে যেত। একদিন হুট করেই তার প্রথম প্রেম হারিয়ে গেল তার জীবন থেকে। রূপা তার বাবা মায়ের সাথে আমেরিকায় চলে গেল। তার সে কি কষ্ট! বাচ্চা হৃদয় রূপার এই চলে যাওয়া মেনে নিতে পারল না। রূপাকে তো সে ভালোবাসার কথাটাও জানাতে পারেনি, বলতে পারেনি। রূপা, আমি তোমাকে ভালোবাসি। রূপা শুনলে খুব হাসতো বোধ হয়। বাংলাটা ঠিকঠাক আসতো না রূপার। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো কি না, তবে অধ্যায় রূপাকে বলেছিল, রূপা, বড় হলো আমি তোমাকে বিয়ে করব। রূপা হেসেছিল, রিনিঝিনি হাসি। সেই হাসি দেখেই মুগ্ধ হয়েছিল অধ্যায়। রূপা কিন্তু অধ্যায়ের অনুরোধে সংস্কৃত দিয়েছিল, কিন্তু রূপা তার কথা রাখেনি। রূপা চলে যাবার পরে অধ্যায় কত মেয়ের মাঝে যে রূপাকে খুঁজলো, কিন্তু পেল না। প্রথম প্রথম যেই মেয়ের সাথেই পরিচয় হতো তাকে রূপার মতো মনে হতো, কিন্তু কয়েকদিন যাবার পর দেখা যেত সে ঠিক রূপার মতো নয়। এরপর মেয়েটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলতো অধ্যায়। তার রূপার মতো একজনকে চাই, কিন্তু সে পেল না। এত মেয়ে বন্ধু বানাতে বানাতেই সে বড় হয়ে গেল। লোকে তাকে একাধিক গার্লফ্রেন্ড লালন করা ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করে ফেলল। এক সময় সে লক্ষ্য করলো সত্যিকার অর্থেই তার অনেক মেয়ে বন্ধু হয়েছে। ততদিনে জ্ঞান বুদ্ধি অনেক হয়েছে। এত মেয়ে বান্ধবী পেয়ে অধ্যায় যেন ফুলে ফেপে উঠল তখন। তার স্পষ্ট ধারণা হলো যে ব্যক্তির অধিক গার্লফ্রেন্ড সে ব্যক্তি অধিক জনপ্রিয়, সে দেখতে সুদর্শন, ভার্সিটির অনেক মেয়ের ক্রাশ। এভাবেই অধ্যায় চৌধুরী হয়ে উঠল লেডিস চার্মার। প্রেম করাটা হয়ে উঠল ওর নেশা। এলিনার সাথে প্রেম হবার পরে অবশ্য অন্য কোনো সম্পর্কে জড়ায়নি অধ্যায়। এলিনার মাঝে সে রূপাকে খুঁজে পেয়েছিল। এলিনার কথার ঢং সম্পূর্ণ রূপার মতো। এই জন্যই এলিনার প্রতি লয়াল ছিল অধ্যায়। ইচ্ছে ছিল এই মেয়েটিকেই জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে সে। কিন্তু এর পূর্বেই জীবনে একটা অঘটন ঘটে গেল। তুন্নার সাথে তার জীবন জড়িয়ে গেল। অধ্যায় তুন্নাকে মানতে পারেনি। সে রূপাকে খুঁজে পেয়েছিল এলিনার মাঝে, তুন্নার মাঝে যার সিটে ফোটাও নেই। তবে কিভাবে তুন্নাকে মেনে নিবে সে? কিন্তু না চাইলেও সে বাধা পড়েছে তুন্নার সাথে, তার বউ তুন্না। এই ধ্রুব সত্যটা উপলব্ধি করতে পারতে সময় যদিও লেগেছে বেশ, কিন্তু করণীয়ই বা কি? ক্ষমা চেয়ে তুন্নাকে নিজের জীবনে ফিরিয়ে আনাটার চেষ্টা সে করতে পারবে না। তার গর্ব ক্ষত হবে, দগ্ধ চূর্ণ হয়ে যাবে। অধ্যায় চৌধুরী কখনো কারো সামনে নজু হয়নি, হবেও না। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবীতে কারো নিকট মাথা নত করবে না অধ্যায়।
যদিও সে খুব পাপী বান্দা, তবুও সৃষ্টিকর্তা নাকি অন্তর থেকে কেউ কিছু চাইলে তাকে ফিরিয়ে দেয় না। তাহলে অধ্যায় সৃষ্টিকর্তার কাছেই চাইবে। এই পৃথিবীতে ওনার কাছে নিজেকে ভেঙ্গে চুরে উপস্থাপন করার মাঝে কোনো লজ্জা নেই। উনি চাইলে তো সব অসম্ভবকে সম্ভব করতে পারেন। তবে তন্নাকে অধ্যায়ের জীবনে ফিরিয়ে দিতে পারেন না। সূর্য অস্ত গেছে, মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে চারিদিক থেকে। অধ্যায়ের ভার মনটা হঠাৎই হালকা হতে শুরু করলো। আজানের শব্দটা মনোযোগ দিয়ে শুনল সে। এগোতে লাগলো মাঠের শেষ প্রান্তে অবস্থিত মসজিদের দিকে। অনেক মুসল্লিরা অজু করছে সেখানে। অধ্যায় আশ্চর্য হয়ে খেয়াল করলো সে অজুর দোয়া জানে না, মানে কিছুতেই মনে করতে পারল না। আদিল ততক্ষণে অধ্যায়ের পেছনে পেছনে এসেছে। সে অবাক হয়ে প্রশ্ন করল,